দেখি এইবার দেখি হয়ে গেছে স্যার। হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ হয়েছে 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 তাহলে আমরা এখন আমি স্লাইড শোতে চলে যাই হয়েছে অপূর্বদা জি স্যার ক্লিয়ার স্যার স্যার আপনার পারমিশন নিয়ে স্যার আমরা প্রোগ্রামটা শুরু করতে দিচ্ছি স্যার জি অবশ্যই আমরা শুরু করে দিতে হবে আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ভেরি গুড ইভিনিং আমি ডক্টর অপূর্ব বলছি ফ্রম সাইনেভিয়া ঢাকা হেড অফিস থেকে বলছি আমাদের সাথে আছেন অনারেবল স্পিকার টুডে ডক্টর এমডি সাইদুল ইসলাম স্যার এমবিবিএস এমপিএইচ ঢাকা ইউনিভার্সিটি থেকে সিসিটি বারডেম এন্ড এক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইনস্টিটিউট উনি এখন আছেন কারেন্টলি পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে স্যার আমরা জানি স্যার আমাদের সাথে যারা পার্টিসিপেট জয়েন করেছেন তারা তাদের মূল্যবান সময়টা দিয়ে আমাদের ইভিনিং টাইমে জয়েন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা জয়েন করেছেন ইনশাআল্লাহ এবং আমাদের সাথে we have wonderful topic today with the wonderful speaker Glargine-300 and Other Basal Insulin a head to head analysis আমি মেডিকেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্রোগ্রামের শেষে আপনারা স্যারকে আনমিউট করে জিজ্ঞেস করতে পারবেন এবং থ্রুআউট দ্য সেশন আমি থাকার চেষ্টা করব আমার আরেকটা মিটিং আছে বাট আমি স্যারের মিটিংটাও আমি জয়েন করে আছি ইনশাআল্লাহ এনায়েত ভাই আমি স্যারের হাতে প্রোগ্রামটা তুলে দিচ্ছি ওভার টু ইউ স্যার ডক্টর এমডি সাইদুল ইসলাম স্যার ওভার টু ইউ স্যার থ্যাংক ইউ সানুফিকে এরকম একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আর থ্যাংক ইউ আজকে পার্টিসিপেন্ট যারা কষ্ট করে এবং আপনাদের প্র্যাকটিস এর মাঝেও সময় দিয়ে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ তো আমরা আজকে প্রোগ্রাম 7:10 অলরেডি বেজে গেছে আমরা শুরু করি আমাদের আজকের টপিকস হলো Glargine-300 and Other Basal Insulin a head-to-head analysis. Next. আমরা basal insulin currently available কি আছে সেটা একটু দেখে আসি NPH okay আমরা type of insulin onset of action peak effective duration half life time to steady and state দেখা যাচ্ছে এই স্লাইডটা অপূর্বতা দেখা যাচ্ছে তো না আমরা NPH insulin Glargine-100 insulin detimel follow on insulin Glargine-300 এবং insulin deglutide IDEC insulin type of insulin আমরা আসি human intermediate acting insulin Glargine analog long acting insulin detimel analog and long acting and follow on insulin Glargine analog long acting insulin Glargine-300 analog long acting insulin IDEC analog long acting onset of action আমরা দেখা যাচ্ছে এখানে 2 to 4 hours MPH insulin Glargine 1 to 1.3 hours detimel 1.3 hours Glargine-300 6 hours and insulin deglutide 1 hours peak আমরা যদি দেখি তো 4 to 8 hours আমরা MPH এর ক্ষেত্রে Glargine-300 flat এবং IDEC flat effective duration 10 to 16 hours NPH এর ক্ষেত্রে Glargine-100 up to 24 hours insulin detimel up to 24 hours Glargine follow on insulin up to 24 hours and Glargine-300 আমাদের আজকে যে টপিকস যেটা এটা হলো প্লাস মানে less than 36 or equal to 36 hours and IDEC less than or equal to 42 hours half life Glargine-100 এর ক্ষেত্রে 14 hours detimel 5 to 7 hours 300 in Glargine-300 হলো 23 hours IDEC 25 hours time Glargine-100 2 days detimel 2 days Glargine-300 4 days and deglutide 2 to 3 days ultra long acting basal insulin type of insulin এটা analog Glargine-300 কি আমরা analog deglutide analog onset of action আমরা দেখতে পাচ্ছি এটা 6 hours
Glargine-300. So যেহেতু onset of action 6 hours এবং deglutec 1 hours, তো Glargine-300 এর পিকটা হবে স্লো। পিক ফ্ল্যাট, হাফ লাইফ 23 আওয়ার্স যেটা আমরা আগের স্লাইডে বলেছি, এবং 25 আওয়ার্স। টাইম টু স্টেডি স্টেট 4 ডেজ, এটা হলো deglutec হলো 2 to 3 days। ইফেক্টিভ ডিউরেশন 36 আওয়ার্স এর মতো, এবং এটা 42 hours or equal to 32 hours. Now, audience poll, do we know which is the first randomized controlled study of Glargine-300 with other basal insulin? A, B, C, আমরা এটার অ্যান্সার হবে ব্রাইট স্টাডি, ফার্স্ট randomized controlled study. So আমরা ব্রাইটে দেখি যে more similarities than differences. Testing Glargine-300 unit versus insulin IDEC 100 units per ml in insulin type 2 diabetes, the randomized head-to-head BRIGHT trial, এটা BRIGHT study. তো এখানে আমরা দেখতে পাচ্ছি BRIGHT স্টাডিতে primary endpoint changes in HbA1c from baseline to 24 weeks. আমরা গ্রাফে দেখতে পাচ্ছি comparable and effective HbA1c reduction at 24 weeks, non-inferiority of HbA1c reduction with Glargine-300 versus insulin IDEC 100 units per ml, 1.6% deviation. Next slide, আমরা দেখতে পাচ্ছি BRIGHT study secondary endpoint. এর আগে আমরা দেখলাম primary endpoint, এবার আমরা secondary endpoint fasting সেলফ মনিটরিং গ্লুকোজ মনিটরিংটা আমরা দেখতে পাবো। প্রোফাইলটা কি? সিমিলারিটিজ, ফাস্টিং সেলফ মনিটরিং প্লাজমা গ্লুকোজ প্রোফাইল ওয়ার অবজার্ভড উইথ Glargine-300 and insulin deglutec 100 units per ml by 24 weeks. BRIGHT study secondary endpoint, anytime confirmed hyperglycemia incidence. এখানে আমরা দেখতে পাচ্ছি Tuzo demonstrate lower incidence of any time 24 hours এর মধ্যে যে কোনো সময় confirmed hypoglycemia less than 3.9 millimole per liter and less than 3 millimole per liter versus insulin IDEC 100 units per milliliter during the titration period. 26% relative risk reduction, less than 3.9 millimole per liter, that is 6.9%, and 37% relative risk reduction, less than 3.0 millimole per liter, that is 3.9%. Comparable incidence of anytime confirmed hypoglycemia in the maintenance period and 24 weeks of treatment study period. Now, BRIGHT studyতে আমরা secondary endpoint natural confirmed hyperglycemia incidence আমরা দেখতে পাবো। Comparable incidence of natural hypoglycemia in the maintenance period and 24 weeks on treatment study period. BRIGHT studyতে basal insulin dose increase over 24 weeks. Average daily insulin dose আমরা দেখতে পাচ্ছি insulin Glargine এবং deglutec এর সাথে insulin dose units per kg per day mean আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা BRIGHT স্টাডিতে body weight can change over 24 weeks. Comparable weight gain with both treatment insulin Glargine and IDEC 100, body weight can change over 24 weeks. Mean body weight আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সেম। BRIGHT study conclusion-এ আমরা যদি আসি তো দেখতে পাচ্ছি BRIGHT showed that in previously inadequately controlled insulin adults with type 2 diabetes mellitus, Glargine-300 provides similar glycemic control to deglutec 100 with less or comparable hypoglycemia. Differential glycemic control with basal insulin Glargine 300 unit per ml
versus degludec 100 unit per ml according to kidney function in type 2 diabetes. A analysis from the BRIGHT trial. BRIGHT study design যদি আমরা দেখতে পাচ্ছি multi-center open label randomized active control arm parallel group non-inferiority study in adult patient with uncontrolled type 2 diabetes mellitus. First head-to-head randomized control trial comparing Glargine-300 and IDEC in type 2 diabetes mellitus. BRIGHT study demonstrates similar HbA1c reduction and relatively low hypoglycemia risk with Glargine-300 and IDEC over 24 weeks, lower incidence and annualized rates of anytime 24 hours confirmed hypoglycemia. Less than 70, that is 3.9 millimole per liter, and less than 54 milligram per deciliter, less than 3 millimole per liter with Glargine-300 during the active titration period over 0 to 12 weeks. Predefined subgroup analysis in BRIGHT showed differences in HbA1c reduction with Glargine-300 versus IDEC among different EGFR categories. The current exploratory analysis therefore aimed to further examine efficacy and safety according to different level of renal function. BRIGHT study the first head-to-head randomized control trial comparing Glargine-300 and IDEC in type 2 diabetes mellitus. এখানে আমরা তিনটা গ্রুপ দেখতে পাচ্ছি EGFR less than 60 একটা গ্রুপ এবং EGFR 62 less than 90 একটা গ্রুপ এবং greater than 90 and equal to 90 EGFR এর তিনটা গ্রুপের মধ্যে আমরা একটা ট্রায়াল দেখানো হয়েছে randomized control trial. এখানে greater HbA1c reduction from baseline to week 24 with Glargine-300 versus IDEC 100 in EGFR less than 60 millimole per minute per 1.73 subgroup যেটা এটাই এবং HbA1c reductions were similar between treatment in the other EGFR subgroups. Insulin Glargine-300 unit per milliliter, Glargine-300 versus first generation standard of care basal insulin analog in insulin patient with type 2 diabetes mellitus, impact of renal functions on the outcomes of the randomized real life achieve control study. এখন আমরা আসি achieve control renal যে মেথডটা achieve control study participant আমরা এখানে দেখা যাচ্ছে যে কম্পোজিশন এন্ড পয়েন্ট অ্যালাইনমেন্ট HbA1c টার্গেট এবং হলো হাইপোগ্লাইসেমিয়া অ্যাভয়েড করার জন্য আমরা দেখতে পাচ্ছি achieve control renal result efficacy following endpoint were similar between treatment for each of the EGFR subgroup 6-month attainment rates for the composite primary endpoint, individualized HbA1c target achievement এবং proportion of patient without hypoglycemia less than 70 milligram per deciliter less than or equal to 3.9 millimole per liter or less than 54 milligram per deciliter, that is less than 3 millimole per liter. এখানে আমরা দেখতে পাচ্ছি achieve control trial-এর রেনাল যে ট্রায়ালটা হয়েছে তার রেজাল্ট এখানে দেখা যাচ্ছে যে Glargine-300 এ আমরা HbA1c টার্গেট অ্যাচিভমেন্ট উইদাউট হাইপোগ্লাইসেমিয়া 42.6
এবং অন্য আদার যে কোনো বেসাল দিয়ে আমরা পেয়েছি সেখানে 40.1 আমরা পেয়েছি এবং HbA1c টার্গেট উইদাউট হাইপোগ্লাইসেমিয়া লেস দ্যান 54 মিলিগ্রাম পার ডেসিলিটারে আমরা 49। এটা মিউট করতে হবে হোস্ট, এটাকে মিউট করা যাবে কিনা আমি তো পারবো না। হোস্ট এনায়েত ভাই একটু মিউট করেন সবাইকে। HbA1c টার্গেট আরেকটা 6 মান্থ গ্রুপে 56.0% এবং অন্য যে বেসাল ইনসুলিন যে গ্রুপটা আছে সেখানে 55%। অ্যাভয়েডেন্স অফ হাইপোগ্লাইসেমিয়া আমরা Glargine-300 এ আমরা 76.9% এবং আদার বেসাল ইনসুলিন দিয়ে 69.9% এবং অ্যাভয়েডেন্স অফ হাইপোগ্লাইসেমিয়া লেস দ্যান 54 মিলিগ্রাম পার ডেসিলিটার 87% আর অন্য বেসাল ইনসুলিন দিয়ে 80%. What is your main concern about basal insulin? এটা অডিয়েন্স পোলের জন্য আমরা কি কি কনসার্ন থাকবে, আমরা একটা বেসাল ইনসুলিন চুজ করার ক্ষেত্রে আমার কি কনসার্ন থাকা উচিত। ফার্স্ট আমি ওয়েট হচ্ছে কিনা আমি সেটা দেখবো। 2 নাম্বার আমরা রেনাল সেফটি, 3 সিতে আমরা দেখবো হাইপোগ্লাইসেমিয়া, HbA1c কন্ট্রোলটা কি রকম হচ্ছে আমরা সেটা দেখবো। তো আমরা এই 4টা জিনিসই আমরা দেখবো আমরা একটা বেসাল ইনসুলিন চুজ করার ক্ষেত্রে। Part of study, real world evidence, switch of insulin Glargine-300 helped my patient. আমরা আসি changes in HbA1c primary endpoint resulted HbA1c significantly decreased from baseline 87 millimole per mole, that is 9.3%, to month 6 post initiation of insulin 300 Glargine, 74 millimole per mole, that is 8.9%. 6 months মধ্যে আমরা 9.3 থেকে HbA1c আমরা 8.9 এ নিয়ে আসতে পারছি। চেঞ্জেসটা এখানে দেখা যাচ্ছে ইনসুলিন Glargine দিয়ে। A similar significant change in HbA1c of 4 millimole per mole was observed in the subgroup population. For participants previously on once daily basal insulin, changes in HbA1c from baseline to month 6 was 3 millimole per mole. For participants previously on twice daily basal insulin, 2 বার যদি basal insulin দিয়ে চেঞ্জ হলো HbA1c from baseline to month 6 was 6 millimole per mole এবং HbA1c reduction were significantly larger for participants previously on twice daily versus once daily basal insulin treatment. Secondary endpoint, changes in weight. There was no clinically significant differences in weight between baseline and month 6. Changes in body weight from baseline to month 6 post initiation of insulin Glargine-300 units per ml. আমরা এটা দেখতে পাচ্ছি প্রায় সিমিলার, 80.3 কেজি এবং এটা হলো 81.0 কেজি এবং নাম্বার এখানে ছিল বেসলাইন ছিল 115 এবং এখানেও নাম্বার ছিল 6 মান্থে 115। Secondary endpoint, reason for discontinuation of therapy, lack of efficacy in the most common reason of discontinuation of previous 53% patient. এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আদার এখানে যে ব্লু কালারের 157 দেখা যাচ্ছে, ল্যাক অফ এফিকেসি 157, অথচ সেখানে ইনসুলিন Glargine-300 only 5. Difficulty with dosing, other basal insulin দেখা যাচ্ছে 28
সেখানে গ্লার্জিনে দেখা যাচ্ছে 6। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডিফিকাল্টি উইথ ডিভাইস, সেখানে আদার বেজালে 3 এবং 300-এ 1, এবং হাইপোগ্লাইসেমিয়া দেখা যাচ্ছে আদার বেজাল ইনসুলিনে 57, সেখানে ইনসুলিন গ্লাইজিন 300-এ 4, এবং আননোন হলো 51 এবং 2। এখানে আমরা তাহলে ব্লু কালার যেটা সেটা আমরা আদার ইনসুলিন, এবং ইয়েলো কালার যেটা সেটা আমরা তুজো or insulin glargine 300. Secondary endpoint result, SPARTA represents the real world experience of using glargine 300 in patients with type 1 diabetes in the UK, switching from previous basal insulin to glargine 300 in people with type 1 diabetes in associated with HbA1c 0.4% reduction in HbA1c at 6 months. Greatest benefit in those switching from twice daily basal insulin, higher baseline HbA1c, no clinically relevant changes in dose, no significant differences in the number of patients reporting either episodes of severe hypoglycemia or decay. No significant changes in body weight. Insulin glargine 300 unit at a glance. Glargine 300 is associated with lower rates of anytime confirmed and natural hypoglycemia. Glargine 300 has a more gradual and prolonged release of insulin from the subcutaneous depot at the injection site. Glargine 300 has more evenly distributed 24 hours coverage and permits more flexibility in injection intervals. Thank you. অপূর্বদা বা এনায়েত ভাই কেউ আছেন? Thank you very much, sir. Thank you, sir. Thank you. Nice presentation, elaborate presentation. Now can answer question session. We have honorable speaker, Dr. Saidul Islam sir. Please, আমি সমস্ত ম্যাম এবং ডক্টর ম্যাম যারা আছেন ডিস্ট্রিবিউট পার্টিসিপেন্টস, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোনো কোশ্চেন অথবা যদি কোনো কমেন্টস থাকে, ভ্যালুয়েবল কমেন্টস থাকে, এবং প্লিজ আমাদের স্পিকার স্যার আছেন, আপনারা করতে পারেন। আমরা 2 মিনিট সময় নিব কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে। আমি আবারও সাইনোভিয়ার পক্ষ থেকে সমস্ত অল পার্টিসিপেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ব্যস্ত মাঝখানেও আজকে এই সায়েন্স শেয়ারিং বা নলেজ শেয়ারিং এ অংশগ্রহণ করছেন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্লিজ আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অ্যান্সার কোশ্চেন থাকে বা যদি ভ্যালুয়েবল কমেন্টস থাকে, আপনারা প্লিজ করতে পারেন। আমাদের অনারেবল স্পিকার সাইদুল ইসলাম স্যার আছেন, প্লিজ আনমিউট করে সবাই করবেন। অথবা আপনারা আমার কাছে একটা প্রশ্ন এসেছে, আমি এটার জবাব দিই যদি নেক্সট প্রশ্ন না আসে। একটা প্রশ্ন এসেছে যে টাইপ 1 ডায়াবেটিসে মানে ডায়াবেটিসটা আসলে টাইপ 1 এবং টাইপ 2 কি, এবং টাইপ 1 এ ওএইটি দেওয়া যাবে কিনা, মানে এটা নিয়ে একটা প্রশ্ন। আর একটি প্রশ্ন, আমি আমার এখানে প্রশ্ন শেষ হলে আমি অপূর্বতাকে বলেছি, আমি অলরেডি তাকে ফ্লোর দিব যে মানে প্রিমিক্স থেকে বেজাল বা মানে ইনসুলিন গ্লাইজিন 300 এর মানে কোনটা বেটার এবং কেন, সেটা আমি অপূর্বতার মাধ্যমে বলবো। কারণ আমার এখানে একজন, আমি অলরেডি মনির ছিল আজকে আমার চেম্বারে। স্টপ করে দেন স্যার, স্টপ করে দেন। কোনটা স্ক্রিনশটটা স্টপ করেন? হ্যাঁ, স্টপ করে দিয়েছি তো আমি আগেই স্টপ করে দিয়েছি, ওটা আমি স্টপ করে দিয়েছি। স্ক্রিন শেয়ার নাই এখন আর। আচ্ছা, এখন আমি প্রশ্নটা মানে আমি বলি আজকে, এনায়েত ভাইও আপনি শেয়ার করতে পারেন প্রয়োজনে। আমি আগে টাইপ 1 এর ব্যাপারটা আগে বলি, টাইপ 1 টাইপ 2। কিন্তু আরেকটা প্রশ্ন ডাক্তার নাসির উদ্দিন,
আমাদের বরিশাল মেডিকেলের ডিপার্টমেন্টাল চোখের ডিপার্টমেন্টাল হেড, আজকে উনি আমার চেম্বারে এসেছিলেন। আমি ওনার প্রশ্নটা আপনি জবাব দিবেন বা এই যে অপূর্বদা পরে। ওনার একটা প্রশ্ন ছিল যে উনি আমি টাইপ 1টা আগে বলি, মানে টাইপ 1 টাইপ 2, মানে এখানে একজনে প্রশ্ন করেছে যে আমার কাছে টাইপ 1 এবং টাইপ 2 কি এবং ট্রিটমেন্টটা কি টাইপ 1 টাইপ 2। তো আমরা জানা দরকার আমাদের ডায়াবেটিস আসলে, খুব সংক্ষেপে বলি, ডায়াবেটিস আসলে আমাদের 3 প্রকার না 4 প্রকারই বলা যায়। তো টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 বা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এবং নেক্সট যেটা সেটা হলো জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এবং আরেকটা হলো আদার্স, যেমন অন্য কোনো স্টেরয়েড খাবার জন্য বা অন্য কোনো কারণে মেটাবলিজম কোনো কিছুর কারণে যদি ডায়াবেটিস হয় সেটাকে বলা হয় টাইপ 4 বা আদার্স। এখন টাইপ 1 তাদেরই হয় যে 0 থেকে 30 বছরের নিচে যারা, তাদের সাধারণত টাইপ 1 হয় সাধারণত। তো এখন টাইপ 1 এ যখন ডায়াবেটিস হয় তখন সাধারণত তাদের বিটা সেলটা থাকে না, বা থাকলেও যে পরিমাণে তারা ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিনটা অ্যাক্টিভ থাকে না। এই কারণে টাইপ 1 এ কখনোই কথা হচ্ছে, মানে কে যেন কথা বলছে, এই কারণে টাইপ 1 এ আসলে আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিক কোনো ট্যাবলেট কিছুই দিতে পারবো না, তাকে অবশ্যই আমাকে ইনসুলিন দিতেই হবে। তো ইদানিং আসলে আমি কিছু মানে প্রেসক্রিপশন পাচ্ছি যে যেখানে টাইপ 1 এ ওএডি বা ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দেওয়া হচ্ছে, সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, এগুলো। তো এটা আসলে এর কোনো যুক্তিই নাই, মানে এই ওরাল অ্যান্টি ডায়াবেটিক দেওয়ার কোনো যুক্তি নাই, যে বরং ওই যে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেটা সে খাচ্ছে সেইটার কারণে যে ওই যে ড্রাগটার একটা সাইড এফেক্ট আছে, সেই সাইড এফেক্টটা এমনিতেই ডায়াবেটিস রোগীর একদম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত। এনায়েত ভাই কাইন্ডলি একটু মিউট করবেন, স্যারের কথাগুলো শোনা বুঝতে পারছি না আমি, প্রত্যেকটা অঙ্গ আমার রিস্কে থাকে। তো তার উপরে যদি আমি ওই যে ওএডি খাই যেটা আমার দরকারই নাই টাইপ 1 এ, তো তখন টাইপ 1 এ ইনসুলিন অ্যান্ড ইনসুলিন এছাড়া কোনো অপশন নাই। তো টাইপ 2 তে আমরা যেহেতু বলি যে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমি এটা আমরা এর আগে আমি একটা সেমিনার করেছিলাম যে ইনসুলিন আর্লি ইনিশিয়েশন, টাইপ 2 তেও যত আর্লি ইনিশিয়েশন ইনসুলিন হবে ততই আমার বিটা সেলটা হেলদি থাকবে। আচ্ছা, এখন টাইপ 2 কাকে বলে? আমরা সাধারণত দেখা যায় 30 বা 30 পরে, 35 এর পরে যারা হয় এবং বৃদ্ধ পর্যন্ত, এটাকে আমরা টাইপ 2 বলি। টাইপ 2 তে কি হয় যে আমাদের বিটা সেলটা 50% ধরি, বা কিছু বিটা সেল আমার ইনঅ্যাক্টিভ হয় এবং কিছু বিটা সেল আমার অ্যাক্টিভ থাকে। তো আবার অথবা কিছু বিটা সেল যে ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিনটা অ্যাক্টিভ ইনসুলিন না। আমার রক্ত থেকে গ্লুকোজটা কোষ পর্যন্ত, কোষের ইনসুলিনের কাজ কি? আমাদের রক্তে যে গ্লুকোজটা আমরা তৈরি করছি খাবারটা খেয়ে, ওই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে, ওই গ্লুকোজটাকে রক্ত থেকে ইনসুলিন কি এটা নিয়ে যায়, নিয়ে ওই আমাদের কোষের যে দরজা থাকে, দরজা একটা তালা থাকে, ওই তালার চাবিটা আছে কার কাছে? ইনসুলিনের কাছে। ওই তালার চাবিটা খুলে দরজার মধ্যে ঢুকিয়ে দেয় ইনসুলিনের কাজ। তো টাইপ 2 তে কিছু ইনসুলিন অ্যাক্টিভ থাকে, কিছু ইনঅ্যাক্টিভ থাকে। এই কারণে টাইপ 2 তে ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দেওয়া যায়, বাট না দেওয়া বেটার আমি মনে করি। আর টাইপ 3 যেটা জিডিএম, এটাও কোনো অপশনই নাই, তার একমাত্র অপশন ইনসুলিন। কিন্তু এই ক্ষেত্রেও দেখা যায় অনেক জায়গায় প্র্যাকটিস গাইনোকোলজিস্ট, অনেক ডাক্তাররাও দিচ্ছে। তো কিন্তু এটা আসলে যে আমাদের প্রেগন্যান্সিতে যে ডায়াবেটিস দেখা যায় যে যেসব মায়েদের আগে কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু যখনই সে গর্ভধারণ করে কিছু মেটাবলিজম, কিছু কারণে, কিছু হরমোন এত বেশি তৈরি হয়, ওই কারণে তার ডায়াবেটিসটা হয়। আবার দেখা যায় যে সে বাচ্চা প্রসব করার পর আবার ডায়াবেটিস থাকে না, বা টাইপ 2 তে চলে যায় সে। তো এক্ষেত্রে আমাকে অবশ্যই ইনসুলিন দিতে হবে, কারণ তখন আমার যে বাচ্চাটা প্লাসেন্টার মধ্যে থাকে, আমি যদি ওরাল অ্যান্টি ডায়াবেটিক যে মানে মুখে খাওয়ার যে ঔষধটা আমরা যদি দিই, তাহলে এটা প্লাসেন্টা ভেদ করে বাচ্চাকে ক্ষতি করতে পারে, গ্রোথ রিটার্ডেশন করতে পারে, অন্য আদার্স সমস্যা হতে পারে, কারণ বাচ্চার শরীরে চলে যেতে পারে। ইভেন ল্যাকটেশনে যখন মায়ের বুকের দুধ পান করে তখনও যদি তার ডায়াবেটিস থাকে, তখনও তাকে ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দেওয়া যাবে না। আর এই হলো মোটামুটি। তো এই জন্যই যে মানে টাইপ 1 এ তো আর জিডিএম এ তো একদম ইম্পসিবল
ইনসুলিন অ্যান্ড ইনসুলিন অ্যান্ড ইনসুলিন, এছাড়া কোনো অপশন নাই। ধন্যবাদ। এখন আমি আসবো অপূর্বদাকে প্রশ্ন, মানে আমার একজন অনারেবল, উনি এসেছেন কিনা জানি না, আমি খেয়াল করিনি, যে একজন ডাক্তার আমাদের বরিশাল মেডিকেলের, উনি প্রাক্তন প্রিন্সিপাল আসছে। জি জি অপূর্ব আসছে এবং আমাদের অনারেবল আরিস্টন স্যার আচ্ছা, জয়েন না করছেন। মানে আমার এক পেশেন্ট আজকে, উনি হলো আমাদের আই ডিপার্টমেন্টাল হেড এবং সবচেয়ে সিনিয়র মোস্ট ডাক্তার। ওনার ছেলে এবং ওনার ছেলেও ঢোকার কথা এবং উনিও ঢোকার কথা, হয়তো বা আছে। আমি একটু জাস্ট জানতে চাই, উনি প্রশ্ন করেছিলেন, আমি যদিও তাকে বলেছি, তারপরে আমি চাচ্ছি যে যেহেতু অপূর্বতা সারা বাংলাদেশে কাজ করছেন, হেড অফিসে আছেন, তো আপনি জাস্ট একটু ব্যাখ্যা দেন প্রিমিক্স থেকে বেসাল বা ইনসুলিন গ্লাইসিন 300 বেস্ট কেন, এটা একটু আপনি ব্যাখ্যা দেন। আমি অলরেডি বলেছি এগুলো, যদিও যে ডিপোর্ট ফর্মে হয়, পিক দেয় না, এগুলো বলেছি, কিন্তু তারপরে আপনি একটু সুন্দর করে বলেন। জি জি, থ্যাংক ইউ আওয়ার অনারেবল স্পিকার সাইদ স্যারকে ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ডায়াবেটিস নিয়ে আমরা অনেকদিন ধরেই আসলে আমাদের পেশেন্টদেরকে ট্রিট করে যাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস মেইনলি আমাদের ফোকাস থাকে। দেন এখন এডিশনালি আমরা দেখছি গত কয়েক বছর ধরে, এক দশক ধরে জিডিএম বেড়ে গিয়েছে এবং আদার কজ অফ ডায়াবেটিস বেড়ে গিয়েছে। তো স্যার অলরেডি অ্যাড্রেস করলেন যে টাইপ 1 এর ক্ষেত্রে আসলে আমি এক কথায় বলতে চাই, টাইপ 1 দেয়ার উইল বি ল্যাক অফ ইনসুলিন ডিউ টু ল্যাক অফ বিটা সেল। তাহলে এখানে রিপ্লেস করতে হবে ইনসুলিন দিয়ে এবং আদার ডায়েট, এক্সারসাইজ এবং তার ফুড হ্যাবিট এবং সবকিছুকে মেনটেন করে। ওইডি এর ফাংশন নেই, ওইডিতে তার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, ওইডির কোনো রোলই নেই এখানে। বাট যেই ধরনের পেশেন্টদেরকে সাধারণত আমাদের অনেক পেশেন্টদেরকে দেখা যায় যে টাইপ 1 ডায়াগনোসিস হচ্ছে, ওনারা মেটফর্ম দিয়ে শুরু করেন, বাট আলটিমেটলি ইনসুলিন ইজ দ্য চয়েস। সেই ক্ষেত্রে আসলে একটা বেজাল দিয়ে শুরু করতে বলা হয়। দেন মেইন মিলের সাথে টাইপ 1 এর ক্ষেত্রে বলছি এবং টাইপ 2 এর ক্ষেত্রে বলছি, মেইন মিলের সাথে একটা প্র্যান্ডিয়াল অ্যাড করা হয় এবং একটা মিলে যদি না হয়, তার কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আরেকটা মিলের সাথেও অ্যাড করা হয় এবং বোলাস বেজাল প্লাস দিয়ে শুরু করা হয়। দেন বেজাল বোলাস 3 টাইমস মিলের সাথে ইজ এ গুড চয়েস ফর ইন্ডিভিজুয়াল পেশেন্ট। তো গোল ফর ডায়াবেটিস কেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রিভেন্ট কমপ্লিকেশন এন্ড অপটিমাইজ কোয়ালিটি অফ লাইফ। আমাদের উদ্দেশ্য হচ্ছিল একজন ডায়াবেটিক পেশেন্টকে আমরা কিন্তু নন ডায়াবেটিকে নিতে পারবো না, তাকে কমপ্লিকেশন থেকে প্রিভেন্ট করতে হবে আমাদেরকে এবং তার কোয়ালিটি অফ লাইফকে অপটিমাইজ করতে হবে। এটি হলো মেইন উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যের দরুনই আজকে আমরা প্রতিনিয়ত আমরা আসলে সায়েন্টিফিক সেশনগুলো করে যাচ্ছি। আমাদের ফার্মাসিউটিক্যাল, দো উই আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, উই আর গোয়িং ফর রেশনাল ইউজ অফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। আগে ছিল, আজ থেকে 2015-তে অ্যান্টিবায়োটিক নিয়ে কথা হচ্ছিল, এখন কিন্তু ডায়াবেটিসের মেডিকেশনের ক্ষেত্রে কিন্তু র্যাশের প্রয়োজনীয়তা আছে এবং গ্লোবালি এটা অ্যাড্রেস করছে। নেক্সট আমাকে স্যার যেটা আমাকে জানাতে বললেন যে প্রিমিক্স এবং বেজালের সাথে কম্পারিজন কিভাবে আমরা সুইচ করতে পারি। আমরা দেখেছি আমাদের কনটেক্সে প্রিমিক্সের প্রবণতা বেশি। আমরা প্রিমিক্স দিয়ে ইউজ করে থাকি, প্রিমিক্স দিয়ে আমরা শুরু করে থাকি একজন পেশেন্ট, বিকজ আমরা ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে চাই না। তো একজন পেশেন্ট অ্যাজ পার ADA 2022 গাইডলাইন অনুযায়ী আসলে বলা হয়েছে যে প্রথমে আসলে পেশেন্টকে দুটো ভাগে ভাগ করে নিতে হয়। একটা হলো কোমরবিডিটিস দেখা হয়, কারো অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস উইথ সিকেডি আছে কিনা, ডায়াবেটিস উইথ হার্ট ফেলিওর আছে কিনা, দ্যাট মিনস দ্যাট উইল বি দ্য কোমরবিডিটিস কন্ডিশন। এবং এগুলো যদি না থাকে দেন তিনটা আরো কন্ডিশন হয়। কোনো পেশেন্টের হাইপার চান্স আছে কিনা, সেখানে একটা চান্স দেখা হয়। ওবেস পেশেন্টদের ক্ষেত্রেও সিলেক্টিভিটি থাকে এবং লাস্ট অফ অল আমাদের কন্টেক্সন যে কস্ট ইজ রিয়েলি বার্ডেন ফর ইন্ডিভিজুয়াল পেশেন্ট। ডায়াবেটিস পেশেন্ট যখন একজন ডায়াগনোসিস হয়, সে তাহলে তার প্রি ডায়াবেটিস স্টেজ পার করে আসে, মাইট বি উইথ কমপ্লিকেশন নিয়ে ডায়াগনোসিস হয়। সেই ক্ষেত্রে আসলে আমাদের ইউজটা রেশনাল হওয়া উচিত। আমাদের ইন্ডিভিজুয়াল ফিজিশিয়ানরা ট্রাই করে যাচ্ছেন, বাট এত ট্রাই করার পরও পেশেন্টটা কিন্তু মেনটেন করেন না। গাইডলাইন আমরা গ্লোবাল গাইডলাইন মেনটেন করি, লোকালি আমাদের বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি গাইডলাইন আছে, অ্যাসিডবির গাইডলাইন আছে, বার্ডাসের গাইডলাইন আছে, বাট আমাদের এটাকে মেনটেন করে পেশেন্টদেরকে বোঝানো খুব টাফ হয়ে যায় ডিউ টু ডায়াবেটিক এডুকেটর, ল্যাক অফ ডায়াবেটিক এডুকেটর। নেক্সট পোর্শন স্যারের সাথে আমি অ্যাড করতে চাই প্রিমিক্স। আমি বলেছিলাম আমাদের কনটেক্সটে আমরা ফুড হ্যাবিটটা আমাদের রাইসের উপর থাকে, আমরা 3 বেলা মেইন মিল নিয়ে থাকি সাধারণত। গ্লোবালি কিন্তু দেখা যায় এক্সেপ্ট এশিয়ান কান্ট্রি, তারা রাইসের উপরে থাকে না, হ্যাবিটটা থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফাস্টিং সবসময় হাই থাকে। একজন ডায়াবেটিক পেশেন্টের ফাস্টিং হাই থাকে, তার মানে হচ্ছিল তার ওভারনাইট রাত্রে 9টা 10টা 11টা যখন খেলেন, সকালে দেখা যায় তার ফাস্টিং 13 থেকে 15 হচ্ছে এবং 10-এর উপরে যাচ্ছে। দ্যাট মিনস ফাস্টিং ইজ রিয়েলি হাই। তাহলে তাকে আমরা আসলে নাইট টাইম বেজাল ইনসুলিন দিয়ে শুরু করার গ্লোবাল রিকমেন্ডেশন আছে।
এবং লোকালিও আমাদের স্যার ম্যাডামরা এটাই রিকমেন্ড করেন। সেই ক্ষেত্রে ফাস্টিং যদি কন্ট্রোল হয়ে যায়, আল্লাহ না করুক যে ফাস্টিংটা তার কন্ট্রোল হয়েছে, বাট দেখা যাচ্ছে তার নাস্তার পরে গিয়ে বেশি আসছে, অথবা লাঞ্চের পরে বেশি আসছে, অথবা তার ডিনারের টাইমে বেশি আসছে, সেই ক্ষেত্রে একটা প্র্যান্ডিয়াল প্রথমে অ্যাড করা হয়, মেইন মিল, যেই মিলটাতে তার সুগার রিয়েলি হাই থাকে, 10 থেকে 15-20 যদি থাকে। এবং যদি দেখা যায় না তার দুটো মিলে হচ্ছে, সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন আছে যে না বেজালের সাথে আমরা দুটো মিলের সাথে আমরা প্র্যান্ডিয়াল অ্যাড করব। যদি দুটোতে না হয় তাহলে তিনটাতে যাব। এখানে ক্যালকুলেশন হচ্ছে অ্যাজ পার অ্যাকর্ডিং টু তার গ্লাইসেমিক স্ট্যাটাস দেখে, তার কোয়ালিটি অফ লাইফ দেখে এবং তার অ্যাকর্ডিং টু তার বিএমআই দেখে তা আসলে চুজ করা। সাধারণত 0.2 ইউনিট করে আসলে স্ট্যান্ডার্ড পার বডি পার কেজি হিসেবে শুরু করা। সেক্ষেত্রে দেখা যায় 70 কেজি যদি আইডিয়ালি হয় তাহলে 15 ইউনিট শুরু করতে হয়। সেই ক্ষেত্রে যদি একজন পেশেন্টের সাথে 15 ইউনিট শুরু করা টাফ হয়ে যায়, যখন আমরা পাই 20-এর দরকার হয়, সেই ক্ষেত্রে প্র্যান্ডিয়ালের ক্ষেত্রে প্র্যান্ডিয়াল এবং বোলার যদি বেজাল হয়, শুধু আমরা বেজাল 15 থেকে 20 দিয়ে শুরু করতে পারি টোটাল বডি ওয়েট এবং +-2। যদি প্র্যান্ডিয়াল অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব যে বেজালের হাফতে আমরা প্র্যান্ডিয়ালকে আমরা ডিভাইড করে দিই সাধারণত, এবং চেষ্টা করি 1/3 প্র্যান্ডিয়াল দিয়ে শুরু করার জন্য। তারপর যদি দুটো প্র্যান্ডিয়াল লাগে সেই ক্ষেত্রে আমরা দুটো প্র্যান্ডিয়াল আমরা ভাগ করি। যদি 20 হয় তাহলে 10কে 5 করে দুটো মিলের আগে আমরা দিয়ে থাকি। যদি তার একটা মিলে হয় সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি তাকে 5 থেকে 6 দিয়ে শুরু করার জন্য, বিকজ র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিনের একটা সাইড এফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া চান্স থাকে। তো আমাদের প্রিমিক্স, নেক্সট আসি আমরা প্রিমিক্স লাভার, আমরা প্রিমিক্স ইউজ করে যাচ্ছি, বাট লং দ্য রানে প্রিমিক্সের সাইড এফেক্ট, প্রিমিক্সের দ্বারা আমরা কন্ট্রোলে আসতে পারছি না। দ্যাট মিনস প্রিমিক্স দিয়ে তার ওভারনাইট ফাস্টিং কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না, এটা আমরা দেখতে পেরেছি। এবং আমরা দেখেছি অনেক পেশেন্ট যারা দুবেলা প্রিমিক্স নিচ্ছে তার ফাস্টিং কিন্তু হাই। দ্যাট মিনস একজন পেশেন্ট যখন সকাল 8টায় একটা প্রিমিক্স নিলেন, দ্যাট মিনস 30-70 হোক, 50-50 হোক হয়ে থাকে, তাহলে তার একটা শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে, এবং রাত্রেও যদি নিয়ে থাকে তারও একটা শর্ট অ্যাক্টিং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 10 করে নিয়ে থাকে। তাহলে পরেও দেখা যাচ্ছে রাত্রে 10টায় যদি সকাল 8টায় একবার নিলেন, আবার রাত্রে 8টা নিলেন, বাট তার ফাস্টিং 13 থেকে 15 পাচ্ছি। দ্যাট মিনস তার বেজাল ইনসুলিনের আনকন্ট্রোল অবস্থায় আছে, দ্যাট মিনস তার ফাস্টিং ইজ হাই। তো সেই ক্ষেত্রে যদি দুবেলা কেউ প্রিমিক্স নিয়ে থাকেন, তাহলে সেম যে প্রিমিক্স আগে নিচ্ছিলেন ওই প্রিমিক্স থেকে বেজালকে বলা হবে প্রিমিক্স যেটা নিচ্ছিলেন সেইটার 80% বেজাল দিয়ে শুরু করার জন্য, 80%, আদারওয়াইজ ডোজ উইল বি হাই। প্রিমিক্সে যদি 20 নিয়ে থাকি তাহলে আমরা বেজাল শুরু করব 16 দিয়ে অথবা 18 দিয়ে, আমরা 20% কে রিডাকশন করে নিই। তারপরে যদি দেখা যায় যদি কাউকে বেজাল থেকে আবার প্রিমিক্সে নিয়ে আসি, এটা আমরা ওইভাবে আমরা মেইনটেইন করব অ্যাজ পার বডি ওয়েট হিসেবে। তো একজন পেশেন্টকে প্রিমিক্স থেকে বেজালে যাওয়া যাবে না, এটার কোনো বাধা নেই জানি। বেজাল থেকেও প্রিমিক্সে যাওয়া যাবে। আপনি 100 থেকে আপনি 300 যেতে পারেন, যেটা আজকে আমাদের প্রতিপাদ্য ছিল U300। এখানে একটা কনসেপশন ক্লিয়ার করে দিই যে আমাদের অনেক ফিজিশিয়ানরা যারা প্র্যাকটিসে আছেন, আপনারা প্র্যাকটিস করে যাচ্ছেন U300 মোর কনসেন্ট্রেটেড, 3 টাইমস মোর কনসেন্ট্রেটেড। এখানে শুধু মলিকুলার লেভেলের কোনো চেঞ্জ নেই, বায়োঅ্যাভেলেবিলিটি কিছুটা চেঞ্জ আছে, বাট এটাকে 3 টাইমস মোর কনসেন্ট্রেশন করা হয়েছে। দ্যাট মিনস তাকে আরো ছোট আকারে এটাকে কম্প্রেস করা হয়েছে। 10 ইউনিট ল্যান্টাস যে সারফেস এরিয়া নিত, এটা 1/3 সারফেস এরিয়া নেবে। তার মানে 10 ইউনিট যদি 1 mm সারফেস এরিয়া নেয়, 1.00 mm, ওটা নেবে ছিল 0.0003 mm। দ্যাট মিনস 3 টাইমস রিডাকশন। তাহলে ইকুইভ্যালেন্ট উইল বি সেম। 10 ইউনিট যাকে আপনি ল্যান্টাস দিতেন তাকে 10 ইউনিট ডোজ দিতে পারবেন ইভেন, এবং এটার সাস্টেইন রিলিজ হয় এবং ওভার 24 আওয়ার্স কভার করে এবং হাফ লাইফ 18 আওয়ার্স। তো 24 to 36 আওয়ার্স এটার কভারেজ আছে। বেজাল ইনসুলিনের প্রতিপাদ্য এটাই যে 24 ঘন্টা একজনকে যদি ভালো কভারেজ দেওয়া যায়, দ্যাট উইল বি গুড গ্লাইসেমিক কন্ট্রোল। এবং এখানে আমরা বেনিফিট এনেছি 36 আওয়ার্স এবং গ্লাইসেমিক ভ্যারিয়েবিলিটি কম হয়। এবং উই হ্যাভ অলরেডি স্যার শো করেছেন যে ব্রাইট ট্রায়াল, অ্যাসপার্টা, অ্যাচিভ কন্ট্রোল, এগুলো সবকিছু আমাদের ক্লিনিক্যাল অ্যানালাইসিস, ফেজ 3 ক্লিনিক্যাল অ্যানালাইসিস, এবং কিছু আছে যারা ফেজ 4 যেটা মার্কেটে আসার পরে আমরা করছি রিয়েল ওয়ার্ল্ড এভিডেন্স। সেখান থেকে আপনাদের প্রেসক্রিপশনের উপর বেস করে, আপনাদের প্র্যাকটিসের উপর বেস করে আমরা দেখেছি যে এই ধরনের মলিকুল যদি আমরা ইউজ করতে পারি, একজন পেশেন্ট তার ওভারনাইট নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, এনি টাইম হাইপোগ্লাইসেমিয়া কে রিডিউস করা যাচ্ছে। একটা হাইপোগ্লাইসেমিয়া এপিসোড একটা কার্ডিয়াক ইভেন্টের সাথে রিলেটেড, আপনারা জানেন। এবং আমরা চেষ্টা করি একজন পেশেন্ট যেন তার কার্ডিয়াক ইভেন্ট থেকে দূরে থাকে, হাইপোগ্লাইসেমিয়া থেকে দূরে থাকে, বিকজ হাইপোগ্লাইসেমিয়া সামটাইমস বেটার দ্যান হাইপোগ্লাইসেমিয়া। এটাও একটা বিষয় সুগার গ্লাইসেমিক কন্ট্রোলের ক্ষেত্রে। স্যার আমি কিছুটা অ্যাড্রেস করলাম। আমরা এখন পর্যন্ত কোনো কোশ্চেন যদি থাকে, আমাদের অনারেবল যারা পার্টিসিপেন্ট আছেন, আমরা দেখতে পাচ্ছি টোটাল 20 জন এই ইভিনিং টাইমে। আসলে একটু আগে আমি 22 জন দেখেছিলাম। জি স্যার, এনি কোশ্চেন আমি দেখতে পাচ্ছি
সাথে ম্যাক্সিমাম ডক্টর আছেন, আমি দেখতে পাচ্ছি ডক্টর শাহিদুল, ডক্টর আনুষা, ডক্টর মেহেদি, ডক্টর আরাফাত, এনিওয়ান, ডক্টর শাকিব, ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন রিলেটেড টু ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন। বিকজ আমরা জানি যে আমরা প্রথমেই শুরু করি লাইফস্টাইল, একটা ওয়েডি দিয়ে শুরু করতে চাই, একটা ওয়েডি না হলে সেকেন্ড ওয়েডিতে যাই, সেকেন্ড ওয়েডি না হলে থার্ড ওয়েডিতে যাই, থার্ড ওয়েডিতে যখন আমরা যাই অলরেডি তার 6 থেকে 1 বছর পার হয়ে যায়, তখন তার মেটাবলিক মেমোরি হিসেবে আমরা দেখতে পাই তার গ্লাইসেমিক স্ট্যাটাস ভালো নেই। 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে যখন আমরা তাকে ইনসুলিন দিয়ে শুরু করি, ওইটিকে বন্ধ করে তাকে গ্লাইসেমিক কন্ট্রোলে ঠিকই নিয়ে আসতে পারছি, বাট তার অলরেডি তার কমপ্লিকেশন আগিয়ে গিয়েছে। কমপ্লিকেশন থেকে সে কিন্তু অলরেডি তার অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে গিয়েছে। তার ওই কমপ্লিকেশন মেটাবলিক মেমোরিকে রিডিউস করতে পারবো না, বিকজ তাকে যত তাড়াতাড়ি গ্লাইসেমিক কন্ট্রোলে আনতে পারতাম তার মেমোরি সেভাবে কাজ করতো, স্ট্রেস লেভেল সেভাবে কাজ করতো, বিকজ আমরা মেটাবলিক মেমোরি টাইপ অফ স্ট্রেস রিলেটেড কন্ডিশন। তো বলা হয় একজন ডায়াবেটিক পেশেন্ট যখনই ডায়াগনোসিস হোক, প্রি ডায়াবেটিক স্টেজে ধরা পড়ুক অথবা ডায়াবেটিক স্টেজে ধরা পড়ুক, তাকে যেন 3 থেকে 6 মাসের মধ্যে যেন আমরা প্রপার গ্লাইসেমিক কন্ট্রোলে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ স্যার। এবং আপনার সাথে আমি অ্যাড করি, মানে আমি সাধারণত যেটা বলি যে সাধারণত যে আমি যত আর্লি আমি ইনসুলিনটা ইনিশিয়েশন করব, এটা নাম্বার 1 বিটা সেলটাকে তো আমি রেস্ট দিচ্ছি এটার কারণে। দ্বিতীয়ত আমি যত কমপ্লিকেশন, ডায়াবেটিস মানে কি, ডায়াবেটিস রোগীদের কমপ্লিকেশন হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কমপ্লিকেশনটাকে ডিলে করার জন্য আমি ইনসুলিনটা কিন্তু দিব, এটা একটা কারণ যে কমপ্লিকেশনটাকে আমি ডিলে করছি। আর আমি ওএডি দেওয়া মানে হলো কমপ্লিকেশনটাকে একটু মানে হেল্প করছি আগে আসার জন্য, এটা হলো একটা ব্যাপার। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো যে আর্লি ইনিশিয়েশনের জন্য একজন আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছে, তো জাস্ট প্রথম থেকে কি করব আর কি, মানে লাইফস্টাইলের কি করব। তো এক্ষেত্রে আমরা আসলে প্রথমে যখন আমাদের প্রথমে একটা সমস্যা হলো যে আমরা ডায়াবেটিসটাকে আইডেন্টিফাই করতে পারি না, অনেকে জানিই না যে আমার ডায়াবেটিস আছে। অনেকে অপারেশন করতে গিয়ে বা কেউ চোখ দেখাতে গিয়ে ওইখানে যখন টেস্ট করা হয় অপারেশনের আগে, তখন দেখা যায় ডায়াবেটিস। হ্যাঁ, তো ডায়াবেটিসটাকে আমাদের করতে হবে, আগে ডায়াগনোসিস করতে হবে। এবং ডায়াগনোসিস করলে আমরা আসলে প্রথমে সাধারণত অনেকে আছে যে দোকানে গিয়ে 10 হয়েছে, তাকে একটা মেটফরমিন দিয়ে দেওয়া হচ্ছে বা একটা লিনাগ্লিপটিন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু 10-এ মানে আমাদের অ্যাকর্ডিং টু এডিএ, WHO এদের মতে যে আমাকে ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিক স্টেট এগুলো সম্পর্কে স্পষ্ট করে বলা আছে। আমাকে যদি ফাস্টিং 7.1 বা এর উপরে যদি না যায়, 2 আওয়ার্স আপনার ব্রেকফাস্ট যদি 11.1 বা তার উপরে না যায়, এটা কিন্তু ডায়াবেটিস আছে কি না তার জন্য, এটা ডায়াবেটিক রোগীদের জন্য কিন্তু না যে জাস্ট আমি ডায়াবেটিক বলবো তার জন্য। 7.1 বা তার থেকে বেশি ফাস্টিং, 2 আওয়ার্স আপনার ব্রেকফাস্ট, 11.1 বা তার থেকে বেশি, এবং HbA1c যদি 6.5 এর উপরে থাকে, পার্সেন্টেজের উপরে থাকে, এই তিনটার কম্বিনেশন হলেই তখন আমি তাকে, এই লেভেলে থাকলে তাকে আমি, এর আগে পর্যন্ত আমি তাকে বলবো প্রি ডায়াবেটিক স্টেট। এর উপরে যখন যাবে তখনই আমি তাকে শুধু ডায়াবেটিক বলতে পারবো। এখন আমি সাধারণত জেনারেলি যেটা করি, এর আগে 10-11 আসলে কোনো ব্যাপার না, একটা মানুষের 10-11 আসতেই পারে, র্যান্ডম 11 হয়েছে, র্যান্ডম দেখেই তাকে ওএডি দিয়ে দেওয়া হয়। ওএডি দিয়ে আমি কি করি, আমি বিটা সেলটাকে ডিস্টার্ব করছি। তো তখন আমি সাধারণত আমি যেটা করি, তাকে আমি ডায়াবেটিস রোগীদের আমি বলি 3টা ডির কথা বলি সবসময়, এটা আমি এখানে সেমিনারে অনেক সময় বলেছি। 1 নাম্বার ডিতে হলো ডায়েট, 2 নাম্বার ডিতে ডিসিপ্লিন, আর 3 নাম্বার ডিতে ড্রাগ, ইনসুলিন বা ওএডি যেটাই হোক। তো আমি প্রি ডায়াবেটিক স্টেটে যেটা আমি বললাম যে 7.1 এর আগে এবং 11.1 এর আগ পর্যন্ত, এবং HbA1c 6.5 এর নিচ পর্যন্ত, এই পর্যন্ত তো প্রি ডায়াবেটিক স্টেট। এই পর্যন্ত আমি শুধু ডায়েট আর ডিসিপ্লিন বলি। 3 নাম্বার ডিটার দরকার নেই, মানে ড্রাগ বা ইনসুলিন বা মেডিসিন, ওএডি যেটাই হোক। তো ডায়েটটা আমরা কিভাবে করব, ডায়েট করব আমরা সময় মতো, নিয়মিত এবং পরিমিত। সময় মতো মানে প্রতিদিন, দেখা গেছে অনেকে আছে যে খুব মানে লাইফস্টাইলটাই অন্যরকম। সকালে যেমন রাতে সে 2টায় তাদের রাত ডিনার করে, রাত 2টায়, মানে তো সকালে নাস্তা করে হয়তো 12টায়, এরকম আমি দেখেছি পার্সোনালি অনেক জায়গায়। তো সকালে আমি নাস্তা, যেমন যদি মুসলমান হই আমরা, তো নামাজ, ফজরের নামাজ পড়ে আমি যদি
ধরি 1 ঘন্টা বা আধা ঘন্টা আমি হাঁটতে পারি, হাঁটারও একটা সিস্টেম আছে। হাঁটাটা হলো আমার ডিসিপ্লিনের মধ্যে, ডায়েট ডিসিপ্লিন বলেছি আমি। তো ডায়েট হলো সময় মতো করব, নিয়মিত করব এবং পরিমিত করব। সময় মতো মানে প্রতিদিন একই সময়। আমি যদি নাস্তা সকালে 8টায় করি, প্রতিদিন 8টায় করব। দুপুরের খাবার যদি 2টায় বা 1টায় বা 1:30টায় যখন করি, প্রতিদিন একই সময় করব। এবং রাতের খাবার সাধারণত বলা হয় 6টা থেকে 8টার মধ্যে শেষ করতে, 8টা হলো সর্বোচ্চ। এবং উন্নত বিশ্বে রাতের খাবার 5টা 6টার মধ্যেই শেষ করে ফেলে, ডিনার হেভি মিল কখনোই আমাদের মতো 12টা 1টা করে না। তো ডায়েট ডিসিপ্লিন, ডিসিপ্লিন হলো হাঁটা। হাঁটার আবার সিস্টেম আছে। আমি যদি 2 বেলা হাঁটি, সকালে যদি আমি ফজরের নামাজের পর হাঁটি এবং রাতে এশার নামাজের পর যদি হাঁটি, বা আমি যদি অন্য কোনো ধর্মাবলম্বী হই, আমরাও 2 বেলা হাঁটতে পারি, যে কোনো ধর্মের আমরা হই কেন হয় না কেন। হাঁটা আমি যদি 30 মিনিট হাঁটি 2 বেলা, সকালে 30 মিনিট, রাতে 30 মিনিট, তো সেক্ষেত্রে হাঁটার একটা সিস্টেম হলো, প্রথম 30 মিনিট যদি হয়, প্রথম 10 মিনিট হলো আমি আস্তে আস্তে হাঁটবো, যেটাকে বলা হয় ওয়ার্ম আপ। তারপরের 10 মিনিট আমি জোরে জোরে হাঁটবো, তারপরে 10 মিনিট আবার আস্তে আস্তে হেঁটে বাসা চলে আসবো। এভাবে যদি ডিসিপ্লিনটা করি এবং ডায়েটটা আমি যদি সময় মতো নিয়মিত মানে আমি রাতের খাবার অবশ্যই ঘুমানোর 3-4 ঘন্টা আগে খাবো। যেমন আমি যদি 12টায় ঘুমাই, তাহলে অবশ্যই 8টার মধ্যে আমি রাতের খাবার ডিনার শেষ করে ফেলবো। সাধারণত বলা হয় 6টা থেকে 8টার মধ্যে রাতের খাবার শেষ করে ফেলতে হবে। এই ডায়েট ডিসিপ্লিন এভাবে যদি আমি করি, এবং তারপর যদি আমার দেখা যায় যে আমার ওই যে এটি এবং ডাব্লিউএইচ এর মতে আমি 11.1 এর উপরে চলে গেছে, আমার 2 আওয়ার্স অফ ব্রেকফাস্ট 14, 15, 16, 17 হয়ে গেছে, বা ফাস্টিং আমার 8 হয়ে গেছে, 7.5 হয়ে গেছে, এইচবিওএনসি আমার 7-এর উপরে চলে গেছে। যেমন এক্ষেত্রে আমার একটা জিনিস জানতে হবে, আমাদের সারা ওয়ার্ল্ডের একটা টার্গেট আছে, ডায়াবেটিস রোগীদের জন্য টার্গেট, ডায়াবেটিস হয়েছে কিনা তার জন্য টার্গেট না, ডায়াবেটিস রোগীদের জন্য যে 6, 7, 8 বলা হয় টার্গেট। ফাস্টিং থাকতে হবে আমার 6 এর মধ্যে, 6 এর নিচে, 2 আওয়ার্স আপনার ব্রেকফাস্ট থাকতে হবে 8 এর নিচে, এবং HbA1c থাকতে হবে আমাকে 7 এর নিচে। এটা হলো আমার সারা ওয়ার্ল্ডের টার্গেট ডায়াবেটিস রোগীদের জন্য। তো এই টার্গেটের মধ্যে রাখতে হবে। যদি রাখতে না পারি, তখন আমাকে অন্য কোনো, হয় আমি ইনসুলিনে যাব, নতুবা ওএডিতে যাব। এটা হলো আমার আর কি সংক্ষেপে আর কি ইনিশিয়েশনের ব্যাপারটা। আর কোনো প্রশ্ন সম্ভবত নেই, সবাই সব বুঝে গেছে। পার্টিসিপেন্ট এখন 21 জন আছে। অপূর্বদা, মানে আপনাদের যদি পক্ষ থেকে কিছু বলার থাকে আপনারা বলেন। আসলে আমার মনে হয় অডিয়েন্সের আর কোনো প্রশ্ন নেই। আসলে প্র্যাকটিসিং টাইম তো মনে হয় সবাই আসলে তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছে, মেবি হয়তোবা আমাদের সময়ও প্রায় 8টা বেজে গেছে। তাই জি, থ্যাংক ইউ এনাদ ভাই। আমাদের সাথে ভোট অফ থ্যাঙ্কস এর জন্য নিশ্চয়ই আমাদের জরুল ভাই আছেন। জি জি, থ্যাংক ইউ সবাইকে, and very thanks our honorable speaker Dr. MD Saidul Islam sir, wonderful speech for today's, and also আমাদের সাথে যারা এখন পর্যন্ত কানেক্টেড আছেন তাদেরকে ধন্যবাদ। আমি এন্ডিং না করে আমাদের honorable RSM ভাই আছেন এখানে, ডক্টর এমডি জরুল হক, ওনার হাতে তুলে দিচ্ছি, ফলোড বাই স্যারের কিছু মূল্যবান কমেন্ট দিয়ে আমার প্রোগ্রামটা শেষ করব। জরুল ভাই, ওভার টু ইউ। Thank you very much, Apurva bhai. Many, many thanks. Dear doctors, Assalamu alaikum. I am Mohammad Jorul Haq, RSM Synovia. First of all, I like to thank those who have joined today's series program. Especially, I like to thank today's keynote speaker, Dr. Mohammad Saidul Islam sir and Apurva bhai for their very nice, informative, and valuable discussion regarding diabetic mellitus. I believe that it will be very helpful for doctors in their daily practice to manage diabetics. Dear doctors, now we are able to gain your trust and confidence regarding the quality of our products. Our products now, our products are available in the market, so we need your valuable support in favor of our products like Lantus, Epidra, Tujo, Amaril, Rozinon, Orba, etc. Doctors, we always with you. In future, we will also with you regarding these types of scientific seminar, medical information journal, etc. But we need your valuable support to establish our product in the market. Again, those who are attend to the scientific seminar, I like to thank on behalf of Synovia. Thank you very much. Thanks to all. থ্যাংক ইউ জুয়েল ভাই। আমি আমাদের অনারেবল স্পিকার স্যারকে কিছু
মূল্যবান মেসেজের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ করছি। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ অপূর্ব দাকে। আসলে আমাদের অনেকক্ষণ ধরে আসলে আমরা ডাক্তার যারা আছেন আপনারা কষ্ট করে আমাদের কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, আর কারো কোনো প্রশ্ন নেই। আসলে আপনাদের সকলের কর্মস্থল আর গৌরবোজ্জ্বল হোক, জীবন হোক সুদীর্ঘ, সুখ শান্তিতে উদ্ভাসিত হোক জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ আবার আমরা কানেক্টেড হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা লিভ করছি প্রোগ্রাম।